গুড মর্নিং এভরিওয়ান। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 6:30, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করো, আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। 6:30 থেকে রান্নাঘরের কাজগুলো করলেও আমার সকাল কিন্তু শুরু হয়ে যায় 6টা থেকে। আগে বাসি কাজকর্মটা সেরে নিই, তারপর বাসি জামা কাপড়টা ছেড়ে তবে রান্নাঘরে আসি। তারপরে তো জল ঠল ভরা এইসবগুলো আছেই, এইসব করতে করতেই 6:30 পৌনে 7টা বেজে যায়। আর আজকে একটুখানি বড়ি দিয়ে ফুলকপির নিরামিষ তরকারি করব। তো ফুলকপি আর বড়িটা তো আগেই ভেজে নিয়েছি, আর তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভাজা বসিয়েছি। যতক্ষণে আলুটা ভাজা হবে ততক্ষণে আমি একটু চাটা খেয়ে নেব। ভোর ভোর ঘুম থেকে উঠলে না সংসারের সমস্ত কাজগুলো খুব সুন্দরভাবে আমি করে ফেলতে পারি। আর যেদিন ধরো একটু বেলা হয়ে গেল, আধ ঘন্টা বা 15 মিনিট, সেদিনকে মনে হয় যেন আমাকে খুব তাড়াহুড়ো করতে হবে। আসলে ছোটোবেলা থেকেই তো আমরা শিখে এসেছি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। সকালে ওঠার উপকারিতা আমাদের কারোরই অজানা নেই। বাড়ির বড়রাও সবসময় আমাদের এই পরামর্শই দিয়ে থাকতেন। কিন্তু বর্তমানে অনেকেই সকাল সকাল বিছানার মায়া ত্যাগ করতে পারেন না, তাই না? আর এখানে আদা বাটা, জিরে, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে আমি আলুগুলো কষিয়ে নিয়ে ফুলকপিটা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এরপরে ফুটে গেলে বড়িটা দিয়ে একটু মাখো মাখো হবে বা একটু রস রস থাকবে, আমি তরকারিটা নামিয়ে নেব। আর এখানে দেখো তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ আর আলু একসঙ্গে ভেজে নিয়ে আমি ছোলা দিয়ে তরকারি করব। সকালবেলায় ছোলাটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে। আসলে একদিনকে আমি মশলা ছোলা বানিয়েছিলাম, সেটা হাজব্যান্ডের খুব ভালো লেগেছিল, তো ও বলেছে আবার একদিন বানিয়ে দিতে, তাই জন্য আজকে আবার বানাচ্ছি। ওর এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে জিরে, হলুদ, ধনে, লঙ্কা এগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপর ছোলাটা দিয়ে আবার কষিয়ে নিয়ে তবে আমি জলটা দিয়ে দিলাম, কিন্তু গরম জল দিচ্ছি। আর আজকে একটু অন্যরকমভাবে করব বলে আজকে একটু ম্যাগি মশলা দিচ্ছি, যে ম্যাগি মশলাটা ম্যাগির প্যাকেটের মধ্যে থাকে। ম্যাগি মশলাটা দেওয়ার জন্য আজকের মশলা ছোলাটা কিন্তু খেতে আবার অন্যরকম হয়েছিল, কিন্তু টেস্টি হয়েছিল। আর এটা একটু জল জল রেখেছি, যেহেতু আলু আছে একটু পরেই জলটা টেনে নেবে। আর এদিকে আমার ফুলকপির তরকারিটাও হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য যে কত হাজার উপকার পাওয়া যায় তা আমরা অনেকেই জানি না। একটি গবেষণা করে দেখা গেছিল সকালবেলা যারা ঘুম থেকে ওঠে তাদের মধ্যে মোটাপা, মানসিক চাপ বা স্ট্রেস, মানসিক অবসাদ বা ডিপ্রেশনের মতো একাধিক সমস্যার ঝুঁকি অনেক কমে যায়। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে হলুদ দিয়ে সর্ষে বাটা দিয়ে আমি ডিমের ঝালটা বানাচ্ছি। ঘরে একটুও মাছ ছিল না জানো তো, তাই ও সকাল সকাল মাছ এনে দিয়েছিল। খাওয়া দাওয়াটা সেরে মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর এখন এই জিপলক প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো। সকাল সকাল ঘুম থেকে উঠলে যেমন অনেক কাজ হয়ে যায়, তেমনি আমাদের কাজগুলোর মধ্যে মনোযোগ বেশি দেওয়া যায়, মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে, আর আমাদের বিভিন্ন চিন্তা থেকেও মুক্তি পাওয়া যায়, চিন্তাগুলোও একটু কমে। এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার কিন্তু আরও অনেক উপকারিতা পাওয়া যায়। যেমন ধরো বিশুদ্ধ বাতাস। ভোরের বাতাস কিন্তু তুলনামূলকভাবে বেশি বিশুদ্ধ হয়, যেটা আমরা সবাই জানি। আর এই বাতাসে নিঃশ্বাস নেওয়া কিন্তু শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তারপর মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। আজকাল কর্মব্যস্ততায় আর সংসারের ঝামেলায় মানুষের জীবনে চাপের শেষ নেই। চাপ কমাতে কী করা যায় তা অনেকেই বুঝতে পারে না। তো ভোরে উঠে কিছুটা সময় যদি নিজের জন্য কাটানো যায় তাহলে কিন্তু অনেকটাই মানসিক চাপ কমে যায়। ভোরে ঘুম থেকে উঠলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে, আর ভুলে যাওয়ার প্রবণতাও কিন্তু অনেকটা কমে যায়। গবেষণা করে দেখা গেছে যে ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে ওঠে সে সারা দিন অন্যান্য ব্যক্তিদের তুলনায় বেশি করে অ্যাক্টিভ থাকেন। আবার ভোরবেলা ঘুম থেকে ওঠার ফলে মানুষের শরীরের কলকবজাগুলো বেশি করে ও খুব ভালো করে সক্রিয় হয়, ফলে শরীর সুস্থ থাকে, আয়ু বাড়ে, আর দীর্ঘ জীবন লাভ করা যায়।
আবার যারা শিক্ষার্থী হয় তাদের পড়াশোনাও খুব ভালো হয়। আমরা যখন পড়াশোনা করতাম তখন বাবা আমাদের ভোর ভোর তুলে দিতেন। কোনো দিন তো এমন হয়েছে ভোর 4:30-র সময় তুলে দিয়েছেন পরীক্ষার সময়, যে সকালের পড়াটা নাকি ভালো হবে। সকাল সকাল ঘুম থেকে উঠলে না স্বাভাবিকভাবেই তাড়াতাড়ি ঘুমোতে যেতে হয়, যেটি শরীরের জন্য ভীষণ ভালো। আর তাড়াতাড়ি ঘুমোলেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে শরীরের ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকে, এমনটা ডাক্তারেরা বলেন। ভোরে ঘুম থেকে উঠলে যে এত রকম উপকারিতা পাওয়া যায়, এটা যে আমি বলছি তা নয়, এগুলো সমস্তটাই ডাক্তারদের কথা, ডাক্তারেরা বলেন, আমি শুনেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে হ্যাঁ, আমি আমার জীবনে আর আমার সংসার লাইফে যেটা বুঝেছি সেটা হলো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠলে সংসারের কাজগুলো সময় মতো হয়ে যায়, তাড়াহুড়ো করতে হয় না, আর সারা দিনে অনেকটা কাজ করা যায় ফুল এনার্জি নিয়ে। তাড়াহুড়ো না করেই সুষ্ঠুভাবে সমস্ত কাজ সময় মতো শেষ হয়ে যায় যদি সকাল সকাল ঘুম থেকে ওঠা যায়। আর সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজগুলিকে ঠিকমতো গুছিয়ে করাটাও কিন্তু একটা আর্ট, তাই না? ঘরদোর ঝাঁট দেওয়ার আগে ফার্নিচারগুলো ক্লিন করার কথা মনে ছিল না, তো ঘড়িতে টাইম দেখলাম, দেখি সময় আছে এখনও হাতে অনেকটা, তাই ভাবলাম একটু ফার্নিচারগুলো ডাস্টিং করে নিই, তারপরে ঘরটা মুছবো। হালকা পাতলাভাবে রোজই একটু 2 মিনিট করে যদি সময় দেওয়া যায় ফার্নিচারগুলোর পেছনে, তবে কিন্তু আমাদের ফার্নিচারগুলো অনেকটা পরিষ্কার থাকে। আর ওই যে বললাম সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু সংসারের অনেকটা কাজ করা যায়। আর এই যে ফার্নিচারগুলো যে ঘরের মধ্যে সাজানো থাকে আমাদের, যখন ধরো অনেক ফার্নিচার থাকে একসঙ্গে, তখন হয়তো মোছা সম্ভব হয় না। আমি কি করি, এক দিনে 2টো করে ফার্নিচার মুছে নিই, 2 মিনিট করে টাইম যায়। তাহলে কি হয়, আমাদের প্রত্যেক দিনেই কিন্তু ফার্নিচার মোছা হয়ে যাচ্ছে, আর ফার্নিচারগুলোও কিন্তু ক্লিন থাকছে, বেশি ধুলোও পড়ছে না। যেদিন আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, আধা ঘন্টা বা 15 মিনিট, সেদিন না আমি খালি ভাবি, বাবা আমি কাজগুলো কি করে করব, কত কাজ পড়ে এক্সট্রা কিছু কাজ করার তো টাইমই পাই না। আর যেদিন ভোর ভোর উঠে পড়ি, আমি ম্যাক্সিমাম দিনই ভোর ভোর উঠে পড়ি, কোনো দিন হয়তো 19-20 হয়, তখন কিন্তু আমি হাতে অনেকটা সময় পাই, অনেক কাজ করতে পারি, উপরন্তু এক্সট্রা কাজ করারও সময় পাই। যেমন ধরো আজকে এই কম্বলটা নিয়ে বসেছি, আমার এই কম্বলের ওয়ারটা 6-7 বছর হয়ে গেছে, তো একটু ফুটো হয়ে গেছে, তো ওই জন্য এই কম্বলটায় নতুন ওয়ার লাগাবো। তা এই পাতলা কাপড়টার খুলে দিয়ে কি করব, আমি এটা কম্বলের মধ্যেই বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, আমি কম্বলে যখন নতুন ওয়ার ভরাবো তাহলে আর হড়কে যাবে না। এইটা কিন্তু হড়কে যেত। আমার হাজব্যান্ড বলে যে মেয়ের কম্বলটা ভালো করে দিয়েছো, আমাদেরটা করতে পারছো না। ও আবার ওই ওয়ার হড়কে চলে যায়, কম্বল একদিকে ওয়ার একদিকে, ওইটা ঠিকভাবে ধরে নিতে পারে না, আমাকেই প্রতিদিন কম্বল খুলে গুছিয়ে গায়ে দিয়ে দিতে হয়। তো ওই জন্য এটা বসিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, আমি যে নতুন কম্বলের ওয়ারটা ভরাবো সেইটা কিন্তু আর হড়কে যাবে না। আর সমস্ত কাজবাজ সেরে মেয়েটাকে স্নান ধান করানো হয়ে গেছে, এবার নিজে স্নান ধান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। এখন আমি কেক বানানোর জন্য আঙুল দিয়ে রাখতে পারবো এরকম উষ্ণ দুধ নিয়েছি হাফ বাটি, তার মধ্যে 2 চামচ ভিনেগার দিয়ে মিশিয়ে সরিয়ে রেখে দেবো। এবার একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি গুঁড়ো, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, 1/3 চামচ দারচিনি গুঁড়ো, 1 টেবিল চামচ কোকো পাউডার, সামান্য এলাচ গুঁড়ো, সামান্য জায়ফল গুঁড়ো, 1 চিমটি নুন দিয়ে ভালোভাবে চেলে মিশিয়ে নেব। এই চালাটা যত ভালো হবে কেকটা কিন্তু তত ফ্লাফি হবে, ফুলবে ভালো। আমি আজকে ক্রিসমাস কেক বা ফ্রুট কেক বানাচ্ছি, তো তার জন্য আরও আলাদা একটা বোলে, কাঁচের বোল বা প্লাস্টিকের বোল নিতে হবে। যতটা ময়দা নেব তার হাফ বাটার মিল্ক, মানে আমি হাফ কাপ বাটার মিল্ক নিয়েছি, আর 1/4 কাপ সাদা অয়েল নিলাম, আর তার মধ্যে একটু নতুন পাটালি গুড় দেবো, যার জন্য কেকের ফ্লেভারটা ভালো হবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর হাফ কমলা লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই লিকুইড মিশ্রণের মধ্যে ময়দা চিনির মিশ্রণটা আস্তে আস্তে একটু করে দেবো, আর একটু করে চেলে নিয়ে মেশাবো। এবার লাস্ট যে মিশ্রণটা বাকি থাকবে তার মধ্যে আমার 1 সপ্তাহ আগে কমলা লেবুর রসে ভিজিয়ে রাখা এই টুটি ফুটি কাজু, কিশমিশ, মোরব্বা আর চেরিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। তাহলে একটা কোটিং হয়ে যাবে এগুলোর মধ্যে, এগুলো তাহলে আর কেকের তলায় চলে যাবে না, সব জায়গায় ছড়িয়ে যাবে সমানভাবে। এই রসে ভেজানো ড্রাই ফ্রুটগুলো কিন্তু কমলা লেবুর রস থেকে ছেঁকে নিয়ে তবেই ময়দার মধ্যে কোটিং করার জন্য দিতে হবে। আর এইভাবে কোটিং করে না দিলে কিন্তু সমস্ত
ফ্রুটগুলো কেকের তলায় চলে যাবে। এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে দিলাম। তারপর 1 চামচ অরেঞ্জ জেস্ট, 1 চামচ আদা কুড়োনো, আর আমার মনে হচ্ছিল যে ড্রাই ফ্রুটস একটু কম হয়েছে, তাই আরও একটু শুকনো ড্রাই ফ্রুটস দিলাম। আর একদম শেষে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবার কাট অ্যান্ড ফোল্ড মেথডে মেশাতে হবে। আমার আগের একটা ভিডিওতে আমি একটা কেকের রেসিপি শেয়ার করেছিলাম, তাতেও বলেছিলাম কেকের ব্যাটার কিন্তু কাট অ্যান্ড ফোল্ড মেথডে মেশাতে হয়। তারপর এই কেক টিনের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়ে, বাটার পেপারের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়ে কেকের ব্যাটারটা ঢেলে দিতে হবে। আর এই কেকের ব্যাটার কিন্তু একটু টাইট হয়। তারপর ভালো করে ট্যাপ করে নিতে হবে, নালে এয়ার বাবলস থাকবে। আর আমি অনেকগুলো কেক বানাবো বলে আমি এখানে ফয়েল টিন নিয়েছি। আর বাটার পেপারের জায়গায় কিন্তু সাদা পেপারে অয়েল ব্রাশ করে ইউজ করা যায়। আর এখানে আমি ড্রাই ফ্রুট দিয়ে একটু ওপরটা ডেকোরেশন করে নিলাম। ওভেনটা আগে থেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তারপর 35 মিনিট টাইম সেট করে ডাবল ডট অন করে 180 ডিগ্রি টেম্পারেচার সেট করে আমি কেক টিন ঢুকিয়ে দিয়েছি। আর দেখো আমার কেক কিন্তু রাইজ হতে শুরু করে দিয়েছে। আর আজকে আমি গ্যাসেও কেক বানিয়েছি। তো কড়ার মধ্যে স্ট্যান্ড দিয়ে চাপা দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়ে তারপর একটা থালা দিয়ে দুটো কেক টিন বসাবো বলে থালার ওপরে দুটো বসিয়ে দিয়েছি। আর গ্যাসের মধ্যে কেক হতে কিন্তু আমার সময় লেগেছে 45 থেকে 50 মিনিট, মানে সময়টা বেশি লেগেছে। আর এই তো দেখো কেকগুলো সব আমার হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো এতগুলো কেক কি হবে, আসলে এই কেকগুলো এক একটা আত্মীয়ের বাড়ি যাবে, আমার হাজব্যান্ডের অফিসে যাবে, আরও কেক আমায় বানাতে হবে। তো চলো আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।